একটা খেয়াল রাখতে হয় যে আমরা যেহেতু বাঙালি, আমাদের সর্বপ্রথম আমরা যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো কিন্তু আমাদেরকে বাংলায় বলার প্রয়োজন হয়। যেমন আপনাকে যদি বলি যে আপনি কোনো বিষয়ের উপরে একটু বক্তব্য রাখবেন, অর্থাৎ মাই ফ্যামিলি সম্পর্কে যদি বলার জন্য বলি, মাই সেলফ আমার নিজের সম্পর্কে, বা যে কোনো প্যাসেজ যদি বলা হয় যে পদ্মা সেতু, বাংলাদেশে একটা বড় সেতু হয়েছে পদ্মা ব্রিজ, বা যে কোনো শহর সম্পর্কে, ঢাকা শহর, কলকাতা শহর, আমি বললাম যে প্লিজ সে সামথিং অ্যাবাউট দা ঢাকা সিটি, প্লিজ সে সামথিং অ্যাবাউট কলকাতা সিটি। তো এই যে কোনো বিষয় সম্পর্কে কথা বলতে গেলে দেখবেন সর্বপ্রথম আপনার ব্রেনে কিন্তু বাংলায় সেই বাক্যগুলো চলে আসে। বাংলা থেকে আমাদেরকে ইংলিশে অনুবাদ করা শিখতে হবে। তো বাংলা থেকে আমাদের ইংলিশে অনুবাদ করতে গেলে সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে, যেমন বাংলায় একটা বাক্য বলি আমি ভাত খাই। তো এই বাক্যটা যা রয়েছে তাই যদি আপনি করেন আমি ভাত খাই, তাহলে আই মানে আমি, ভাত ইংরেজি রাইস, আর খাওয়া ইংরেজি হচ্ছে ইট। বাক্যটা কি দাঁড়ায়? আই রাইস ইট। কিন্তু এই বাক্যটা কোনো বাক্য হলো না, এটা একটা ভুল বাক্য হয়ে গেছে। আই রাইস ইট এটা কখনো বলা যায় না, বলতে হবে আই ইট রাইস। অর্থাৎ মনে রাখবো আমরা সাবজেক্টের পরে ভার্ব বসে। যেমন এখানে দেখেন একটা বাক্য লিখেছি আমার নাম রাজু। আমার নাম রাজু, এই বাক্যটা আপনি কিভাবে করবেন? এটা হচ্ছে মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। তাহলে এই যে বাক্যটা আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, এটা কিভাবে আপনি ট্রান্সলেট করবেন? সাবজেক্ট হচ্ছে এখানে আমি, আমি, এরপর আপনাকে ভার্ব দিতে হবে। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। তাহলে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এরপরে ভার্ব কি? ভার্ব হচ্ছে স্কুলে যাই। তো টোটাল এইটুক হচ্ছে ভার্ব, সকালে উঠে স্কুলে যাই, টোটাল এইটুক কিন্তু ভার্ব। তাহলে দেখেন আই ওক আপ আমি উঠি, এভরি মর্নিং প্রতিদিন সকালে, অ্যান্ড গো টু স্কুল, অ্যান্ড গো টু স্কুল এবং স্কুলে যাই। এই যে দেখেন গো একটা ভার্ব, আর আরেকটা ভার্ব রয়েছে ওয়াক আপ বা ওয়েক আপ। ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা। তাহলে কি হবে বাক্যটা? আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং স্কুলে যাই। তাহলে বাক্যটা হবে আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। তাহলে প্রথম বাক্যটা কি ছিল? আমার নাম রাজু। এই বাক্যটায় আমরা কিন্তু অনেক সময় ভার্ব খুঁজে পাই না, এই বাক্যটায় আমরা ভার্ব খুঁজে পাই না, আমার নাম রাজু। এই বাক্যটাতে ভার্ব আপনি কোথাও পাবেন না। আমার এটা হচ্ছে প্রোনাউন বা সাবজেক্ট, নাম এটা নাউন, রাজু হচ্ছে নাউন। হ্যাঁ, তো মাই নেম রাজু, আমার নাম রাজু। কিন্তু এখানে ইংরেজিতে বা বাংলায় ভার্ব কিভাবে দিতে হবে? আমার নাম হয় রাজু, আমার নাম হয় রাজু, মাই নেম ইজ রাজু, মাই নেম ইজ রাজু, আমার নাম হয় রাজু। এই যে হয়, ইজ মানে হচ্ছে হয়, হই বা আসি। মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু। এই বাক্যটাকে যখন আপনি বলবেন যে আমার নাম হয় রাজু, এটাকে যদি আমি পাস্ট টেন্সে করতে বলি তখন কিভাবে বলবেন? My name was Raju. থ্যাংক ইউ, মাই নেম অজ রাজু। যদি এইটাকে ফিউচার টেন্সে বলি আমার নাম হবে রাজু, তখন কি হবে? মাই নেম উইল বি, থ্যাংক ইউ, মাই নেম উইল বি রাজু। দেখেন আমি কিন্তু আপনাদের ছোট ছোট ট্রান্সলেশন করা দেখিয়েছিলাম। এই যে বাক্যগুলো দেখেন ছোট ছোট বাক্য ছিল এখানে, এই যে সে স্কুলে যায়, সে স্কুলে যায় না, এই ছোট ছোট বাক্যগুলো কিন্তু আমরা খুব ইজিলি পারবো, এগুলো আমরা পারি। কিন্তু আমাদেরকে এই বড় বড় বাক্য করা শিখতে হবে। হ্যাঁ, এইগুলো তাহলে ভাইয়া একটু পড়বেন প্লিজ, তাজ ভাইয়া পড়বেন। আমার নাম রাজু, এই বাংলা বাক্যগুলো একটু পড়েন তো, তারপর ইংলিশ করতে হবে, বাংলা বাক্যগুলো পড়েন। আমার নাম রাজু। হ্যাঁ। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। হ্যাঁ। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। হ্যাঁ। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। হ্যাঁ। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। হ্যাঁ। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। থ্যাংক ইউ, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। এইবার দেখেন এই ইংলিশ গুলো একটু পড়বেন। মাই নেম ইজ রাজু। মাই নেম ইজ রাজু, আমার নাম হয় রাজু। হ্যাঁ। আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। হ্যাঁ। আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। অ্যাট স্কুল, স্কুলে আই লার্ন মাই মেনি থিংস, অনেক কিছু শিখি। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। মেনি রুলস আর ফলোড
to maintain the quality of our studies. অনেক রুল মেনে চলা হয় আমাদের আমাদের এই পড়াশোনার মান ভালো রাখতে। ইন দা ফিউচার, ভবিষ্যতে, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। ইন দা ফিউচার, ভবিষ্যতে, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। এইবার আপনি ইংলিশ না দেখে বাংলা দেখে দেখে ইংলিশটা পড়বেন। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। এরপর বলেন, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আই ওয়েক আপ এভরি মর্নিং এন্ড গো টু স্কুল। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল আই লার্ন মেনি থিংস। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আওয়ার টিচার আর হেল্প আওয়ার টিচার্স আর অলওয়েজ হেল্প আস। আর হবে না, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড টু মেনটেন আওয়ার স্টাডিজ। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ইন দ্য ফিউচার। থ্যাংক ইউ। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, এই যে ইন দা ফিউচার, এটাকে বলা হয় অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা বাক্যের শেষে দিলেও হয়, প্রথমে দিলেও হয়। ইন দা ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, অথবা আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ইন দা ফিউচার। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ইন দা ফিউচার। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ইন দা ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। এইবার দেখেন, এখানে বলছেন যে সকালে উঠিয়া আমি স্কুলে যাই। তাহলে এই যে উঠিয়া, খাইয়া, গিয়া, করিয়া, ধরিয়া, এমনটি যদি বলা হয়, যেমন ডু মানে হচ্ছে করা, ডু মানে করা, কিন্তু যদি বলি করিয়া, তখন হবে ডুইং। কি হবে? ডুইং মানে করিয়া। যেমন ইট মানে খাওয়া, তাহলে খাইয়া বা খেয়ে কি হবে? ইটিং। ইটিং। যদি বলা হয় ভাত খাইয়া বা ভাত খেয়ে আমি টিভি দেখব, তাহলে কি হবে? ইটিং রাইস আই উইল ওয়াচ টিভি। ইটিং রাইস আই উইল ওয়াচ টিভি। যদি বলা হয় অঙ্কটি করিয়া আমি স্কুলে যাব, তাহলে ডু মানে করা, আর ডুইং মানে হচ্ছে করিয়া। ডুইং দা সাম, ডুইং দা সাম আই উইল গো টু স্কুল। অঙ্কটি করিয়া আমি স্কুলে যাব। ছবিটি আঁকিয়া আমি ভাত খাবো। মনে করেন আপনি ছবি আঁকতেছেন, আপনার আম্মু বলতেছে যে তোমার ভাত রেডি করেছি, ভাত বেড়েছি, তুমি আসো ভাত খেয়ে নাও। আপনি বলছেন যে আম্মু, আমি তো এখন ছবি আঁকতেছি, ছবিটা আঁকা হলে, মানে ছবিটি আঁকিয়া আমি খেতে আসবো বা আমি খাবো। তাহলে ড্র মানে হচ্ছে আঁকা, ড্রয়িং দা পিকচার কি হবে? ড্রয়িং দা পিকচার আই উইল ইট। ড্রয়িং দা পিকচার আই উইল ইট। ছবিটা আঁকিয়া আমি ভাত খাবো। যদি বলা হয় ইংরেজি শিখিয়া আমি বিদেশ যাব, তাজ ভাইয়া বলেন। ইংরেজি শিখে, লার্নিং ইংলিশ আই আই উইল আই উইল গো টু অ্যাব্রোড। আই উইল গো টু অ্যাব্রোড, আমি বিদেশ যাব। ইংরেজি শিখিয়া আমি বিদেশ যাব। যদি বলা হয় বইটা পড়িয়া আমি টিভি দেখব, বইখানি পড়িয়া আমি টিভি দেখব। রিডিং দ্য বুক আই উইল ওয়াচ টিভি। অর্থাৎ কোনো কিছু করিয়া, খাইয়া, যাইয়া এমন বুঝালে ভার্বের পর আইএনজি দিতে হবে, এবং এইখানে দুইটা পার্ট হয়ে যাচ্ছে। এই পার্ট দুটাকে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে বইটা পড়িয়া, এই একটা পার্ট, রিডিং দা বুক, বইটা পড়িয়া, রিডিং দা বুক আই উইল ওয়াচ টিভি। রিডিং দা বুক আই উইল ওয়াচ টিভি, বইটা পড়িয়া আমি টিভি দেখবো। হ্যাঁ, তাহলে এই যে বাক্যগুলো, এগুলো রিডিং, ওয়াচিং, প্লেইং। সুমাইয়া আপা শুনতে পারছেন? আমার কথা বুঝতে পারতেছেন আমি কোন স্ট্রাকচারটা দেখাচ্ছি? আচ্ছা, এগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে, আপনার কাছেও আমি আসছি। আমরা দুইজন মাত্র রয়েছি, ক্লাসটা অনেক ভালো হবে। এরপর দেখেন, এই প্যাসেজটা আমরা পড়লাম, বাংলা থেকে ইংরেজি করা শিখলাম, ইংরেজি থেকে আমরা বাংলা করা শিখেছি। এখন আমরা আরেকটা প্যাসেজ দেখব। বলছে আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। আচ্ছা, এই বাক্যগুলো একটু সুমাইয়া আপু পড়বেন প্লিজ। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই।
আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। হ্যাঁ। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। হ্যাঁ। শিক্ষক আমাদের সঠিক পথে চালিত করেন। হ্যাঁ। আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। তারপর নিয়ম ভঙ্গ করলে করলে শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। থ্যাংক ইউ। এইবার দেখেন, এই যে এখানে একটা কথা বলেছে যে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। আমি আজকে আপনাদের একটু প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। আমি বলেছিলাম যে বাক্যে সাবজেক্ট বা কর্তা না থাকে সেই বাক্যে অবজেক্ট বা কর্মকে প্রথমে বসিয়ে সাবজেক্টের জায়গায় বসিয়ে বাক্যটাকে সুসম্পন্ন করতে হয়। আমি যদি বলি আমি ভাত খাই, সুমন ভাত খায়, সুমাইয়া আপা কাজটি করে, তাজ ভাইয়া ফুটবল খেলে, এখানে ফুটবল খেলে কে? তাজ ভাইয়া। অঙ্কটি কে করে? সুমাইয়া আপা করে। এখানে কিন্তু সরাসরি সাবজেক্ট বা কর্তা রয়েছে। কিন্তু আমি যদি বলি অঙ্কটি করা হয়, ফুটবল খেলা হয়, তাজ ভাইয়া ফুটবল খেলে, এইটা না বলে আমি বললাম যে ফুটবল খেলা হয়, অঙ্কটি করা হয়। আমি যদি বলি অঙ্কটি করা হয়, এখানে কার দ্বারাই করা হয়, কে করে, তাদের নামটি কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এখানে তাদের নাম উল্লেখ করা হয়নি। এই জন্য এইগুলাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ মনে রাখবেন, কর্তৃবাচ্য আরেকটা হচ্ছে কর্মবাচ্য, কর্তৃবাচ্য আরেকটা হচ্ছে কর্মবাচ্য। ভালো করে মনে রাখবেন, নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। কে শাস্তি দেয়, কাদেরকে শাস্তি দেয়, কোনো কিছু উল্লেখ করা হয়নি। এই জন্য এইগুলো আপনাদেরকে প্যাসিভ মুডে করতে হবে। তো যাই হোক, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভে হবে। কেন? এখানে সাবজেক্ট বা কর্তা রয়েছে আমরা। এখানে সাবজেক্ট বা কর্তা কি রয়েছে বলেন? আমরা। আমরা প্রতিদিন স্কুলে যাই। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। আচ্ছা, এইবার সুমাইয়া আপা একটু ইংলিশটা পড়বেন। উই গো টু স্কুল এভরি মর্নিং। স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। অ্যালং উইথ স্টাডিং, পড়াশোনা না, আগে আগে ইংলিশটা পড়ে যান, তারপরে বাংলা পড়বেন। হ্যাঁ, পড়াশোনা ওটা পরে। উই অ্যালং উইথ স্টাডিং উই প্লে গেম। স্টাডিং to play games. হ্যাঁ। Studying, we also play games. হ্যাঁ। Teachers guide us in the right direction. হ্যাঁ, ডিরেকশন। Teachers guide ডিরেকশন। হ্যাঁ। হ্যাঁ। us are always followed in our school. হ্যাঁ। If rules are broken, punishments are given. It is hoped that everyone will work in good professional in the future. হ্যাঁ। So good deeds হ্যাঁ। society can be improved. থ্যাংক ইউ। এখানে দুটো ভুল পড়া হয়েছে, প্রফেশনাল না, এটা হবে প্রফেশন। প্রফেশনস, মানে পেশা। প্রফেশনস মানে হচ্ছে পেশা। আর আরেকটা হচ্ছে রুলস আর অলওয়েজ ফলোয়েড, না, বলতে হবে ফলোড। ফলোড, হ্যাঁ। রুলস আর অলওয়েজ ফলোড। আমরা ভুল বলবো না, সঠিক বলবো। তো বলছে দেখেন, উই গো টু স্কুল এভরি মর্নিং। প্রথম বাক্যটা কি ছিল? আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। দ্বিতীয় বাক্যটা কি পড়েছিলেন? স্কুলে পড়াশোনা করার পাশাপাশি, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। হ্যাঁ। তাহলে এখানে বলতে হবে অ্যালং উইথ স্টাডিং, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি, বা অ্যালং মানে হচ্ছে ছাড়া, পড়াশোনা ছাড়া আরো কি করি? উই অলসো প্লে গেমস, আমরা খেলাধুলা করি। উই অলসো প্লে গেমস, পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। অর্থাৎ আমরা পড়াশোনা করি, পাশাপাশি আমরা খেলাধুলা করি। আসসালামু আলাইকুম মোমেন আপা, শুনতে পারছেন? আচ্ছা, আপনি কি অসুস্থ আছেন আপা? জি, আপনি কি অসুস্থ? মানে কথা শুনে মনে হচ্ছে একটু অসুস্থ। আপনি ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো ক্লাসটা করতে থাকুন। যেখানে না বুঝবেন আমাকে একটু বলবেন, আমি সেখানে আবার বুঝাবো। আচ্ছা, তো দেখেন এই জায়গাটা আমি কি বলছি, যে এখানে বলা হচ্ছে বড় বড় বাক্য কিভাবে আমরা ভেঙে ছোট ছোট বাক্যে সহজে করতে পারি। অ্যালং উইথ স্টাডিং, পড়াশোনার পাশাপাশি, উই অলসো প্লে গেমস। এই যে বাংলা বাক্যটা বলছে যে স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তাহলে পড়াশোনা করার পাশাপাশি এইটুকের ইংলিশ হবে অ্যালং উইথ স্টাডিং। আমরা খেলাধুলা করি, এখানে একটা সাবজেক্ট রয়েছে উই। উই অলসো গেমস, অর্থাৎ আমরা খেলাধুলাও করি। আমরা, হ্যাঁ, কোনটা বলেন, কোনটা ফিউচারে হবে? আমি বললাম বিষয় তো দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, উই অলসো প্লে গেমস অথবা উই প্লে গেমস। এখানে অলসো মানে হচ্ছে ও, অলসো মানে ও, হ্যাঁ, এই জন্য এখানে বুঝাইছে। পরের বাক্যটা দেখেন, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। এই বাক্যটার ভিতরে সাবজেক্ট অলরেডি রয়েছে,
শিক্ষকরা, সাবজেক্ট কি আছে? শিক্ষকরা। তাহলে শিক্ষকরা যেহেতু প্লুরাল আছে, এইটা হবে দ্য টিচার্স। দ্য টিচার্স, শিক্ষকরা। এই যে আপনি সাবজেক্ট পেয়ে গেছেন শিক্ষকরা, এরপর কি দিতে হবে? এরপর ভার্ব দিতে হবে। এখানে ভার্ব কি? চালিত করেন, এইটুকু হচ্ছে ভার্ব, চালিত করেন। আমি একটু আগে বলেছি, সবাই মনে রাখবেন, সাবজেক্ট দিলে সাবজেক্টের পরে আপনাকে ভার্ব দিতে হবে। সাবজেক্টের পরে আপনাকে কি দিতে হবে? ভার্ব দিতে হবে। তাহলে আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকরা, গাইড আস, আমাদের চালিত করেন সঠিক পথে, ইন দা রাইট ডিরেকশন। এই যে দেখেন, টিচার্স, টিচার্স গাইড আস ইন দা রাইট ডিরেকশন। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। টিচার্স গাইড আস ইন দা রাইট ডিরেকশন। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। এর পরের এই বাক্যটুকু সুমাইয়া আপা একটু পড়বেন। রুলস আর অলওয়েজ ফলোড। In our school, হ্যাঁ, আমাদের স্কুলে সর্বদা নিয়ম মেনে চলা হয়। হ্যাঁ, it's broken. High punishments are given. হ্যাঁ, তারা আমাদেরকে পানিশমেন্ট দেয়। হ্যাঁ, শাস্তি দেওয়া হয় বা সাজা দেওয়া হয়। হ্যাঁ, ইট ইজ হোপড দ্যাট, ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে, It is hoped that, এটা আশা করা হয় যে everyone will work is good professions. হ্যাঁ, প্রত্যেককে ভালো কিছু করতে পারবে in the future. হ্যাঁ, ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে প্রত্যেকে ভালো কিছু করবে, প্রত্যেকে ভালো কিছু করবে, করবে in হ্যাঁ, ভবিষ্যতে। ভবিষ্যতে অর্থাৎ ভবিষ্যতে প্রত্যেকে ভালো কিছু করবে। ইন ফিউচার এভরিওয়ান উইল, এই যে ইন ফিউচার এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার থ্রু গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া সোসাইটি ক্যান বি ইমপ্রুভ, সমাজের উন্নতি ঘটানো যেতে পারে। দেখুন, আমি এত কিছু আজকে কেন পড়াচ্ছি, কারণ আমাদের এই প্যাসেজ ট্রান্সলেশন করা শিখতে হবে। আপনার সামনে আমি লম্বা একটা লেখা দিলাম, একটা রচনা লিখে দিয়েছি বাংলায়। এখন এই বাংলা থেকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো, যেমন দেখেন এখানে সুমাইয়া আপা এক দেশে রয়েছেন, মোমেনা আপা অন্য দেশে, এখানে তাজ ভাইয়া কুয়েত থেকে ক্লাস করছে। তো আপনারা কিন্তু দৈনন্দিন জীবনে সবারই মনের এক ইচ্ছা, সবার বাসনা যে আমি যেন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি। মনে করেন যার যার সেক্টর, এখানে সুমাইয়া আপা একটা পেশায় রয়েছেন, তাই না? যখন বাচ্চাদের শেখাতে হয় তখন প্রয়োজন হয় কিভাবে বাচ্চাদেরকে শেখাতে হয়। তো এই জায়গাগুলো করতে গেলে আপনাদের এই প্যাসেজ গুলো অ্যানালাইসিস করা শিখতে হবে, এগুলো ভাঙতে হবে। এই এই শিটটা আমি দিয়ে দিব। এই বাংলা দেখে দেখে, ইংরেজি না দেখে, প্রথমে বাংলা দেখে ইংরেজি করার চেষ্টা করবেন। যেখানে না পারবেন সেখান থেকে এই ইংরেজিটা একটু দেখে নিবেন। পরে আরো একটা প্যাসেজ দিয়েছি, দেখেন, আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে। এই বাক্যটা কে হবে? কে বলতে পারবেন? আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে। There is a small school in our village. দেয়ার ইজ এ লিটল স্কুল অথবা স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। থ্যাংক ইউ। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। বলেন তো। The school is located in one corner in our village. তারপরের বাক্য কি হবে? প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এভরিডে, প্রতিদিন সকালে ছাত্র, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। students are go to school every day. থ্যাংক ইউ। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। তাহলে ইন এভরি মর্নিং বা ইন এভরিডে মর্নিং, প্রতিদিন সকালে স্টুডেন্টস গো টু স্কুল। দেখেন এরা কি লিখেছে, এই যে বলছে এভরি মর্নিং, প্রতিদিন সকালে স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এভরি মর্নিং স্টুডেন্টস গো টু স্কুল। পরের বাক্যে কি বলছে? স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। তাহলে একটু কি হবে? Rules are followed in the school. থ্যাংক ইউ। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। দেখছেন, এগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এইগুলো আমি এই শীটটা ক্লাস শেষে দিয়ে দিব। এইখান থেকে আপনারা পড়ে পড়ে প্র্যাকটিস করবেন। একটা বিষয় মনে রাখবেন, পৃথিবীতে কোনো কিছু অর্জন করতে গেলে সেই জিনিসটার পিছনে আপনাকে সময় দিতে হবে। বলছে যে পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয় কাদেরকে? শিক্ষার্থীদেরকে। অর্থাৎ বলছে যে এই যে স্টুডেন্টস আর এনকারেজড, স্টুডেন্টস আর এনকারেজড, অর্থাৎ শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়, হ্যাঁ, অফ ফোকাস অন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনার ফোকাস করতে, অন ফোকাস অফ দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনার উপরে
জোর দিতে বা মনোযোগী করতে। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে। এই যে দেখেন কারা শাস্তি দেয়, কোনো কর্তৃপক্ষের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ এটা প্যাসিভ মুডে করতে হবে। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে, তাহলে কি হবে, কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে। সামটাইমস, সামটাইমস মানে কখনো কখনো। পড়েন চিলড্রেন মে বি পানিশড, মে বি মানে হচ্ছে দেওয়া হতে পারে, মে বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস, কি হবে, ইফ দে ব্রেক দ্য রুলস, যদি তারা নিয়ম ভঙ্গ করে। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য সোসাইটি। তাজ ভাইয়া বলেন তো এই সেন্টেন্সটার অর্থ কি হবে? বলছে যে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, স্টুডেন্ট আর প্রিপারেড, হ্যাঁ, ছাত্রদেরকে তৈরি করা হয়, সো দ্যাট, হুম, যে দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি। হুম, হ্যাঁ, সুমাইয়া আপা বলেন, মনে মনে বলছেন স্লো, আমি শুনতে পারছি, ভালো হচ্ছে। সুমাইয়া আপাও ঠিক বলছেন, ইন দা ফিউচার, ভবিষ্যতে, স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করা হয়, সো দ্যাট, যাহাতে, দে ক্যান কন্ট্রিবিউট, তারা অবদান রাখতে পারে, পজিটিভলি, হ্যাঁ পজিটিভলি, এই যে অর্থাৎ তারা সমাজে, পজিটিভলি মানে হচ্ছে ভালো কাজে, পজিটিভলি মানে হচ্ছে ভালো কাজে, অর্থাৎ ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। দেখছেন? তাহলে এইগুলা দেখেন, এই যে ছোট ছোট বাক্য আমি দেখাচ্ছিলাম মাঝে একটা ক্লাসে, শুধু এইগুলো দিয়ে কিন্তু আমরা বড় বড় কথা বলতে পারবো না। আপনি মনে করেন আপনাকে বললাম যে আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, জন্মদিনের অনুষ্ঠানে, তো আপনাকে বলা হলো যে আপনি এই অনুষ্ঠানে তো এসেছেন, আপনি ইংলিশে বক্তব্য রাখবেন। তো তখন তো এই ছোট 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 বাক্যগুলো অবশ্যই শিখতে হবে, এগুলো প্রাথমিক পর্যায়ে লাগবে। কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলতে গেলে, মনে করেন আমি সুমাইয়া আপাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপা আমরা 10 মিনিট কথা বলবো দুজনে, কিন্তু এই 10 মিনিট যেন আমরা ইংলিশে কথা বলি, দেয়ার ইজ নো বেঙ্গলি ওয়ার্ড, সেখানে কোনো বাংলা শব্দ থাকবে না, আমাদেরকে কি করতে হবে, ইংরেজি ব্যবহার করতে হবে। তো এই যে ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে সর্বদা মনে রাখতে হবে সেন্টেন্স গঠন প্রণালী শিখতে হবে, বাক্য গঠন। তো আমি একটা জায়গায় বলেছিলাম যে বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপর ভার্ব দিতে হয়, তারপর অবজেক্ট দিতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, আমি আপনাদেরকে স্পোকেনের কয়েকটা ছোট ছোট জায়গা একটু আজকে দেখাবো, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে ইজিলি কথা বলতে পারি। জাস্ট হেয়ার ইউ ক্যান সি, কথা বলতে গেলে আমাদের এই জায়গাগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে। আর ইংরেজিতে কথা বলা খুব সহজ, শুধু আমাদের এই স্ট্রাকচার গুলো একটু লক্ষ্য রাখতে হবে। দেখেন এখানে একটা স্ট্রাকচার বলছে, WH ওয়ার্ড দিয়ে একটা স্ট্রাকচার, WH ওয়ার্ড যুক্ত, দেখেন নিট বোঝার দরকার নেই, এই যে হট, এখানে একটা ডায়াগ্রাম দিয়ে রেখেছি, এটা হচ্ছে হট, হট মানে হচ্ছে কি, বলছে যে কি করতে হবে, কখন করতে হবে, কেন করতে হবে, কখন করতে হবে, এই ধরনের প্রশ্ন তৈরি করতে গেলে WH ওয়ার্ডের পরে টু, তারপর মূল ভার্ব বসে, WH ওয়ার্ডের পরে টু, তারপর মূল ভার্ব বসে, কি, কখন, কেন, স্ট্রাকচার কি হবে, WH প্লাস টু প্লাস মূল ভার্ব, WH প্লাস টু প্লাস মূল ভার্ব। যেমন হট মানে হচ্ছে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। বলছে হোয়াট মানে কি, যেমন হট টু রিড, এই যে দেখেন হট টু ডু কি করতে হবে, হট টু রিড, স্ট্রাকচারটা কি বুঝতে পেরেছেন? এই দেখেন WH ওয়ার্ড প্লাস টু প্লাস মূল ভার্ব। সুমাইয়া আপা, মোমেনা আপা ভালো করে খেয়াল করবেন, যারা দুর্বল থাকেন তাদেরকে বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। WH ওয়ার্ড প্লাস টু প্লাস মূল ভার্ব, যেমন হট মানে কি, একটা WH ওয়ার্ড নিলাম, এরপর টু দিতে হবে, টু, এরপর মূল ভার্ব এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারবেন, হট টু রিড কি পড়তে হবে, সুমাইয়া আপা একটু পড়বেন, হট টু ডু কি করতে হবে, হট টু রিড কি পড়তে হবে। হুম, হুম, কি করতে হবে, হট হুম, টু কুক কি রান্না করতে হবে, when to go কখন যেতে হবে, হ্যাঁ, where to go কোথায় যেতে হবে, হ্যাঁ, how to work কিভাবে কাজ করতে হবে, হুম, why do work কেন কাজ করতে হবে, হ্যাঁ, why do wait হুম, কেন অপেক্ষা করতে হবে, হুম, how to make কিভাবে তৈরি করতে হবে, হ্যাঁ। where to play কোথায় খেলতে হবে। আচ্ছা, হোয়ার টু পেলে কোথায় খেলতে হবে, যদি বলি কোথায় যেতে হবে, হোয়ার টু গো, কি হবে, হোয়ার টু গো কোথায় যেতে হবে, কোথায় ঘুমাতে হবে, to sleep স্লিপ, কোথায় খেতে হবে,
to eat, কোথায় সই করতে হবে, স্বাক্ষর করতে হবে? হোয়ার টু সাইন, সাইন, হোয়ার টু সাইন। কোথায় লিখতে হবে? to write, হোয়ার টু রাইট। কোথায় সাঁতার কাটতে হবে? to swimming, হোয়ার টু সুইম, সুইমিং না সুইম। হ্যাঁ, এই যে এখানে স্ট্রাকচারে বলেছে যে হট, WH ওয়ার্ড প্লাস টু প্লাস মূল ভার্ব, WH ওয়ার্ড প্লাস টু প্লাস মূল ভার্ব। হ্যাঁ, হট টু রিড, হট টু গো, হট টু প্লে, হট টু থিঙ্ক। তাহলে দেখছেন WH ওয়ার্ডের পরে টু দিয়ে আর তারপরে মূল ভার্ব দিয়ে বাক্য করা অতি সহজ। হ্যাঁ, অতি সহজ। এর জন্য আপনাকে এই ধরনের কিছু বাক্য শিখতে হবে, সরি এই ওয়ার্ড শিখতে হবে, যে মানে ভার্ব যেটাকে বলা হয়। যেমন ড্রাইভ, যদি বলা হয় কি চালাতে হবে, হট টু ড্রাইভ, কোথায় চালাতে হবে, হোয়ার টু ড্রাইভ। যদি বলা হয় গিভ মানে দেওয়া, কাকে দিতে হবে, হুম টু গিভ, হুম মানে কাকে। হ্যাঁ, ড্রিঙ্ক মানে পান করা, যদি বলা হয় কি পান করতে হবে, হট টু ড্রিঙ্ক, হট টু ড্রিঙ্ক। এখানে কি শুধু প্রেজেন্ট টেন্সে হবে? অবশ্যই হ্যাঁ। না, এখানে মনে করেন কি পান করতে হয়েছিল, হট টু না, এখানে এই হট টু এর পরে এই যে দেখেন স্ট্রাকচারে বলেছি হট টু এর পরে ভার্বের এই যে মূল ভার্ব হবে, এই যে দেখেন আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট টেন্সে হ্যাঁ, প্রেজেন্ট টেন্সেই হবে, মনে রাখবেন এটা। WH ওয়ার্ড এর পরে টু দিয়ে প্রেজেন্ট টেন্সে আপনি যত ভার্ব আছে পৃথিবীতে তত বাক্য তৈরি করতে পারবেন, যত ভার্ব আছে। যেমন দেখেন ড্রিঙ্ক, যদি বলা হয় কি পান করতে হবে, আপনাকে আমি বললাম যে পান করুন, এখন কি দুধ পান করবেন নাকি কফি পান করবেন না চা পান করবেন নাকি অন্য কিছু পান করবেন, তাহলে বলতে হবে কি পান করতে হবে, হট টু ড্রিঙ্ক, হট টু ড্রিঙ্ক, কি পান করতে হবে। যদি বলা হয় কোথায় পান করতে হবে, এই দেখেন মেক দিয়ে করা যায়, তৈরি করতে হবে। হ্যাঁ, তৈরি করতে হবে, তাহলে হট টু মেক, হোয়ার টু মেক, হোয়াই টু মেক, হোয়েন টু মেক, কখন তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যদি একটা স্ট্রাকচার নিজের ব্রেনে ভালোভাবে নিজে নিজে বুঝতে পারেন, এইখান থেকে আপনি শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এই হট টু দিয়ে, হোয়েন টু দিয়ে, হোয়ার টু দিয়ে, হোয়াই টু দিয়ে, হাউ টু দিয়ে, এগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, এগুলো দিয়ে আপনাকে বাক্য তৈরি করা শিখতে হবে। এরপর দেখেন একটা কি রয়েছে, এরপর একটা রুল দেখাবো, নো ওয়ে টু, নো ওয়ে টু, এরপর আবার ভার্বের মূল ভার্ব। এগুলো কিন্তু কখনো পাস্ট টেন্সেও হবে না, ফিউচার টেন্সেও হবে না। নো ওয়ে টু, হ্যাঁ নো ওয়ে টু প্লাস মূল ভার্ব। যেমন দেখেন রিড মানে পড়া, রাইট মানে লেখা, ওয়েট মানে অপেক্ষা করা, টক মানে কথা বলা, তারপরে রয়েছে হচ্ছে এটা কি প্র্যাকটিস হবে নাকি, তারপরে কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ করা, অ্যাক্ট মানে অভিনয় করা। এইবার দেখেন নো ওয়ে টু গো, যাওয়ার কোনো দরকার নেই, নো ওয়ে টু টেল, বলার কোনো দরকার নেই। আচ্ছা, মোমেন আপা ক্লাসে রয়েছেন, আপা আমার কথা কি বুঝতে পারছেন? আপনি এই কথাগুলো একটু পড়তে পারবেন প্লিজ? আপা একটু আনমিউট করবেন, আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে একটু কথা বলতে হবে। হ্যাঁ আপা, থ্যাংক ইউ আনমিউট করার জন্য। এই যে নো ওয়ে টু গো, যাওয়ার কোনো দরকার নেই। আপনার সন্তান আমাকে বলছে যে আমি কি এখন একটু বাইরে যাব, আপনি তাকে বলছেন যে এখন বাইরে বর্ষা হচ্ছে বা বাইরে কুয়াশা পড়ছে বা বরফ পড়ছে, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, কথা বলার দরকার নেই। এগুলো কিভাবে করবেন দেখেন, এগুলো এইভাবে বলতে হবে। স্ট্রাকচার হবে নো ওয়ে টু প্লাস মূল ভার্ব, নো ওয়ে টু প্লাস যে কোনো একটা মূল ভার্ব। আপা এগুলো একটু পড়বেন, মোমেন আপা, যাওয়ার কোনো দরকার নেই, নো ওয়ে টু গো। নো ওয়ে টু গো, যাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ নো ওয়ে টু টেল, বলার কোনো উপায় নেই। হ্যাঁ নো ওয়ে টু গিভ, দেওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ নো ওয়ে টু স্পিক, কথা বলার কোনো উপায় নেই। হ্যাঁ নো ওয়ে টেক, নেওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ নো ওয়ে টু কুক, রান্না করার কোনো উপায় নেই। হ্যাঁ নো ওয়ে টু ওয়ার্ক, কাজ করার কোনো উপায় নেই। হ্যাঁ নো ওয়ে টু রান, দৌড়ানোর কোনো উপায় নেই। নো ওয়ে টু রাইট, লেখার কোনো উপায় নাই। হ্যাঁ নো ওয়ে টু লার্ন, শেখার কোনো উপায় নেই। হ্যাঁ। নো ওয়ে টু ইট, খাওয়ার কোনো উপায় নেই। নো ওয়ে টু স্টপ, থামার কোনো উপায় নেই। দেখেছেন? তাহলে এইখানের এই বাক্যগুলো আপনারা এইভাবে, আরো এই যে বলছেন নো ওয়ে টু গো, যাওয়ার কোনো উপায় নেই, আপনি বলছেন যে তোমাকে সাহায্য করার কোনো উপায় নেই, তাকে বাঁচানোর কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, নো ওয়ে টু হেল্প। এখন এই যে নো ওয়ে টু, নো ওয়ে টু, এইটুক দেওয়ার পরে এইখানে আপনাকে হাজার হাজার ভার্ব আপনি বসাতে পারবেন। নো ওয়ে টু ড্রিঙ্ক, পান করার কোনো উপায় নেই। নো ওয়ে টু গিভ, দেওয়ার কোনো উপায় নেই। মনে করেন আপনি একটা
আহ ঈদের দিনে আপনার বাড়িতে কাপড় দান করতেছেন গরিব দুঃখী যারা, তো কাপড় ফুরিয়ে গেছে, এখন কিছু লোক এসেছে, তাদেরকে আপনি বলছেন এখন দেওয়ার আর কোনো উপায় নেই, নো ওয়ে টু গিভ, এখন কাপড় দেওয়ার আর কোনো উপায় নেই, নো ওয়ে টু গিভ ক্লথস, ক্লথ মানে হচ্ছে কাপড়। অর্থাৎ সেন্টেন্স বড় করা শিখতে হবে। বিগিন মানে শুরু করা, নো ওয়ে টু বিগিন, শুরু করার কোনো উপায় নেই। রিড মানে পড়া, নো ওয়ে টু রিড, পড়ার কোনো উপায় নেই। ড্রাইভ মানে হচ্ছে চালানো, নো ওয়ে টু ড্রাইভ, চালানোর কোনো উপায় নেই। অর্থাৎ এইখানে সবাইকে বলছি এইগুলো কাইন্ডলি একটু মুখস্থ করবেন। ক্যাচ মানে ধরা, ক্যাচ, কট, কট, ফিল, ফেল্ট, ফেল্ট, ব্রেক, ব্রোক, ব্রোকেন, বিল্ড, বিল্ট, বিল্ট। মোমেন আপা এইগুলো একটু পড়তে পারবেন আপা প্লিজ? এইগুলো কিন্তু আমাদেরকে পড়া শিখতে হবে সঠিক উচ্চারণে। আপা শুনতে পারছেন? একটু পড়বেন। ক্যাচ, কট, কট। কট, কট, হ্যাঁ পড়া, ফিল, ফিল্ড, ফেল, হ্যাঁ, এটা আপা এইভাবে উচ্চারণ করবেন, আপনার প্রায় সঠিক হয়েছে। ফিল, ফেল্ট, ফেল্ট। হ্যাঁ, ফিল মানে অনুভব করা, এই প্রথমটার অংশ কিন্তু এটা, ফিল মানে অনুভব করা। তারপর পড়েন ব্রেক, ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন। হ্যাঁ বিল্ড, 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 হ্যাঁ, নির্মাণ বিল্ড, করা, বিল্ড, বিল্ড, নির্মাণ করা। হ্যাঁ, তারপর পড়ুন স্লিপ, স্লিপ, স্লিপড, স্লিপ, সেলেপ্ট। হ্যাঁ, সেল, সোল্ড, সোল্ড। সেল, সোল্ড, সোল্ড, হ্যাঁ, বিক্রি টিস, করা, টিস, টট, টট। টচ, টচ, হ্যাঁ, টিস, দেখানো, এটা হবে টট। হ্যাঁ, উচ্চারণটা হবে টট, ট, ট, টট, টট, দুইটা টি। হ্যাঁ, ট, ট, টট, টিস, টট, টট। টিস মানে শেখানো, আর এই যে যেটাকে মাঝে দেখতে পাচ্ছেন মাঝখানে, এইটা টট, এটা হচ্ছে শিখিয়েছিল বা শিখিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স বলা হয়। হ্যাঁ, আর এইটাকে বলা হয় V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। টিস, টট, টট। এইগুলো আপনি যত বেশি পড়বেন মুখস্থ করবেন, ইংরেজিতে আপনার কথা বলাটা তত বেশি সহজ হবে। যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, 10 তলা বিল্ডিং, তো আপনাকে প্রথমে প্রচুর ইট কিনতে হবে, বালু কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, লোহার রড কিনতে হবে। এইগুলো যখন আপনি জোগাড় করে ফেলবেন, তখন কিন্তু আপনার খুব বেশি কষ্ট হবে না। অর্থাৎ আপনি যদি বাক্য তৈরি করতে চান, যেমন এই যে আপা দেখেন, ক্যাচ মানে ধরা, এইটা দিয়ে একটা বাক্য করুন তো। আমি মাছ ধরি, কি হবে? আই ক্যাচ ফিশ। আই ক্যাচ ফিশ, কি হবে বলুন? আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি। যদি বলা হয় আমি মাছ ধরেছিলাম, তখন এই কট শব্দটা ব্যবহার করতে হবে। আপা বলুন কি হবে? আই কট ফিশ। কি হবে? আই কট ফিশ। যদি বলা হয় আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে? আই এট রাইস। ইট বলা যাবে না, ইট বলা যাবে না, এট মানে খেয়েছিলাম বা খেয়েছিল। এই যে দেখেন, ইট মানে খাওয়া, ইট। তখন আপনাকে, যেহেতু আমি পাস্ট ইনডেফিনিট বলেছি, আর পাস্ট ইনডেফিনিটে এই পাস্ট সিম্পল এই মাঝের অংশটা ব্যবহার করতে হবে। আমি এত ভেঙে ভেঙে বুঝাই দেই, এরপরও যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি কখনো বিরক্ত হব না। আমি একবারের জায়গায় 10 বার 20 বার কিন্তু বুঝিয়ে দিতে রাজি। তো বলছে দেখেন, আই ইট, আমি খাই, আমি খেয়েছিলাম, আই এট, আর আমি খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন হবে আই হ্যাভ ইটেন। কি হবে? আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। যদি বলা হয় আমি গিয়েছি, মোমেন আপা বলেন তো, আমি গিয়েছি, তখন কি হবে? আই হ্যাভ গন, আই এম আই হ্যাভ গন, গড, আমি গিয়েছি। যদি বলা হয় আমি তৈরি করেছি, তখন কি হবে? আই হ্যাভ, আই হ্যাভ বিল্ড, হ্যাঁ, বিল্ড বা মেক থেকে আসবে, মেক এর ভিতরি হচ্ছে মেড। আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। হ্যাঁ, এইভাবে এই বাক্যগুলো তৈরি করবেন। আচ্ছা দেখেন, আমি নেক্সট যে জায়গাটাতে ছিলাম, আমাদেরকে এখান থেকে বাক্য তৈরি করা শিখতে হবে। আপনারা এই শীটটা আমি দিয়ে দিব। এই যে দেখেন, প্রথম বাক্যটা ছিল যেটা তাজ ভাইয়া পড়েছে, আমাদের গ্রামের ছোট্ট একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। আচ্ছা তাজ ভাইয়া বলেন তো, এই বাক্যটা যদি আমি পাস্ট টেন্সে করি, আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, এটা না বলে আমি বললাম আমাদের গ্রামে একটা ছোট্ট স্কুল ছিল, তখন কি হবে? There, there was দেয়ার was a ওয়াজ small এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, যদি বলা হয় আমাদের গ্রামে একটি নদী আছে, there is a river in our village. ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেকগুলো নদী আছে। There are many river in our village. দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার ভিলেজ, কি হবে?
দেয়ার আর মেনি There are রিভার্স many ইন rivers আওয়ার in ভিলেজ। our village. বলেন তো, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। There is a university in the Khulna. ইন খুলনা, তখন না দা দেওয়া লাগবে না, হ্যাঁ, এটা যেহেতু একটা প্রপার নাউন, এর আগে দা বসে না। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। যদি বলা হয় খুলনায় একটা বিশ্ববিদ্যালয় ছিল, There was a university in Khulna. ইন খুলনা, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল। There were many universities in Khulna. খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। There are no universities. There were হুম, no university in Khulna. ইন খুলনা। তাহলে এগুলো হচ্ছে দেয়ারের ব্যবহার। এটা কোথায় ব্যবহার করবেন মনে রাখবেন, বাংলা বাক্যে, বাংলা কোনো বাক্যে আছে, নাই, ছিল, ছিল না এমনটি থাকলে সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। আছে, নাই, ছিল, ছিল না এমনটি থাকলে সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? দেয়ার। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। ঘরের দুয়ারে, ঘরের দরজায় একটি কুকুর শুয়ে আছে। দেয়ার ইজ এ ডগ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ইন ফ্রন্ট অফ দ্য ডোর। It is dog sleep. Lie down হবে না, sir? লাই ডাউন হবে বা স্লিপিং হবে, হ্যাঁ, লাই ডাউন দিলে ভালো হয়। তো বলছে যে আমাদের গ্রামে একটি স্কুল আছে। এই যে দেখেন, এইসব বাক্যে আপনি কখনো সাবজেক্ট খুঁজে পাবেন না। এখানে অনেকে ভুল করে আমরা বলে ফেলি যে স্যার আমাদের গ্রাম, এইটা হচ্ছে সাবজেক্ট। আবার অনেকে বলে ফেলি স্যার ছোট্ট স্কুল, এইটা সাবজেক্ট। নো, আমি বলবো এর কোনোটিই সাবজেক্ট না। কেন জানেন? কারণ সাবজেক্টের সংজ্ঞাটা কি? সাবজেক্টের সংজ্ঞা হচ্ছে কোন বাক্যে যে ব্যক্তি কাজটি করে তাকে সাবজেক্ট বলে। কোন বাক্যে যে ব্যক্তি কাজটি সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। আচ্ছা বলেন তো, এখানে আমাদের গ্রামকে যারা সাবজেক্ট বলছে, আমাদের গ্রাম কি এই বাক্যে কোনো কাজ করতেছে? না। আচ্ছা যদি বলা হয় আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, এই যে ছোট্ট স্কুল, এটা কি কোনো কাজ করতেছে? না। তাহলে এখানে সাবজেক্ট যেসব বাক্যে না থাকে সেখানে আপনাকে দেয়ার নিয়ে আসতে হয়। দেয়ার অথবা ইট, আইটি, ইট, এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট। দেখেন এটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো এই ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দেখানোর আগে আমরা আরো কয়েকটা রুল পড়বো। এই যে নো ওয়ে টু গো, যাওয়ার কোনো উপায় নেই। তাহলে আজকে থেকে মনে রাখবেন, এই ধরনের কোনো বাক্য যদি করতে হয় তাহলে আপনাকে এইভাবেই করতে হবে। কোনো কিছু বলার নেই, দেওয়ার কোনো উপায় নেই, কথা বলার কোনো উপায় নেই, নেওয়ার কোনো উপায় নেই। এগুলো কিভাবে করবেন? নো ওয়ে টু, তারপর মূল ভার্ব। মনে রাখবেন নো ওয়ে টু। দেখেন একটু স্ট্রাকচার দিচ্ছি। আজকে কে জানি অনেকগুলো কাজ করে পাঠিয়েছিলেন, মোমেনা আপা নাকি সুমাইয়া আপা। আমি এগুলো সময় থাকলে দেখিয়ে দিব। তাজ ভাইয়া এগুলো করবেন আপনাদের হোমওয়ার্ক বা। একটু ব্যস্ত ছিলাম বলে পাঠানো হয়। আচ্ছা কোনো সমস্যা নেই। করেছিলাম। হ্যাঁ, তবে ব্যস্ততা যখন কেটে যাবে তখন এগুলো করবেন। হ্যাঁ, এইগুলো দেখেন, এই যে নো ওয়ে টু গো, এখানে 10টা বাক্য দিয়েছি। এই 10টা বাদে আপনারা নতুন নতুন বাক্য করবেন। কিভাবে করবেন আমি এই শীটটাও দিয়ে দিয়েছি, আবারও দেব। এইখান থেকে ভার্ব নিবেন, ড্রাইভ, ফ্লাই, রান, কাম। এই যে বাই, বাই মানে কেনা, তাহলে বলবেন কেনার কোনো উপায় নেই, নো ওয়ে টু বাই। মনে করেন আপনার পকেটে পয়সা নেই, তো আপনি বলছেন কেনার কোনো উপায় নেই, তাহলে কি হবে? নো ওয়ে টু বাই। হ্যাঁ, চিন্তা করার কোনো উপায় নেই, নো ওয়ে টু থিঙ্ক, থিঙ্ক। হ্যাঁ, তাহলে এইভাবে নতুন নতুন এইখান থেকে ভার্ব দিয়ে আরো 10টা বাক্য এই স্ট্রাকচার দিয়ে আপনারা করবেন, করে আমাকে পাঠাবেন। এটা হচ্ছে ছোট্ট একটা হোমওয়ার্ক দিলাম। এরপরের একটা বাক্য দেখেন, লেট মি, আমাকে যেতে দাও, আমাকে বলতে দাও, আমাকে খেলতে দাও, আমাকে চেষ্টা করতে দাও, তাকে লিখতে দাও, তাদেরকে শিখতে দাও, তাকে যেতে দিও না, তাকে পালাতে দিও না। এই ধরনের বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে না বলার প্রয়োজন হয়। লেটের ব্যবহার দিয়ে বাক্য তৈরি করি। এগুলো তাজ ভাইয়া একটু পড়বেন। লেট অর্থ দ্বারা, লেট অর্থ দেওয়া, হুম, আবার গিভ অর্থ দেওয়া। হুম, গিভ ব্যবহৃত হয় কোনো বস্তু বা জিনিস দেওয়ার ক্ষেত্রে। হুম, যেমন আমাকে একটি বই দাও, হুম, কোনো জিনিস দেওয়ার কথা বলা হয়েছে। লেট ব্যবহৃত হয় কোনো কাজ করতে দেওয়ার ক্ষেত্রে। হুম, যেমন আমাকে বলতে দাও, হুম, কোনো কাজ করতে দেওয়ার কথা বলা হয়েছে। হুম, কারো কাছ থেকে কোনো কাজ করার অনুমতি চাওয়ার জন্য, অর্থাৎ কোনো কাজ করতে দেওয়ার অনুরোধ জানানোর জন্য বাক্যের শুরুতে
লেট তারপর অবজেক্ট তারপর মূল ভার্বে বসে। লেট তারপর অবজেক্ট তারপর মূল ভার বসে। একটা কথা চিরজীবন মনে রাখবেন, কাউকে কোনো জিনিস বা কোনো বস্তু দেওয়ার ক্ষেত্রে গিভ ব্যবহার করা হয়। আমি তাজ ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি দেশে আসার সময় আমাকে একটা মোবাইল নিয়ে আসবেন, সেই মোবাইলটা আমাকে দিবেন, এক্ষেত্রে গিভ ব্যবহার করা হবে। এক্ষেত্রে কি ব্যবহার করা হবে? গিভ ব্যবহার করা হবে। আবার যদি কাউকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব। ছোট্ট এই কথা দুইটা মনে রাখবেন। আমাদের কি ইংরেজি শিখতে গেলে বাংলা ভাষায় একটা এক কথায় প্রকাশ ছিল, দেখবেন 9-10 বাংলা বইতে, যিনি শুনেই মনে রাখতে পারে একে বলে শ্রুতিধর। তো আমাদেরকে মনে রাখতে হবে এই যে দুইটা নিয়ম বলেছি, গিভ মানে দেওয়া, আরেকটা বলেছি লেট মানেও দেওয়া। কখন গিভ ব্যবহার করব আর কখন লেট ব্যবহার করব। তাহলে এখানে আমাদের লেট ব্যবহার করতে হবে কখন? যখন আমরা কাউকে কোনো কিছুতে অনুমতি দিব। দেখেন এই যে স্ট্রাকচার হবে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। যেমন দেখেন লেট মি, হ্যাঁ দেখেন লেট মি, এখানে একটা ভার্ব দিবেন লেট মি রিড, আমাকে পড়তে দাও। লেট হিম, তাকে কি রাইট, তাকে লিখতে দাও। লেট দেম গো, তাদেরকে যেতে দাও। এগুলো সুমাইয়া আপা একটু পড়বেন প্লিজ। আমাকে যেতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। টেল মি টেল, লেট মি টেল, আমাকে বলতে দাও। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। লেট হিম রাইট, তাকে লিখতে দাও। লেট দেম লার্ন, তাদেরকে শিখতে দাও। ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। ডোন্ট লেট হিম ফ্লি, হ্যাঁ ফ্লি, তাকে পালাতে দিও না। ফ্লি মানে পালানো। হ্যাঁ হ্যাঁ। হুম ডোন্ট লেট দেম ওয়ার্ক, তাদেরকে কাজ করতে দিও না। ডোন্ট লেট হিম কাম, তাকে আসতে দিও না। ডোন্ট লেট রাজু টেক, রাজুকে নিতে দিও না। ধন্যবাদ। রাজুকে নিতে দিও না। এখন এইখান থেকে যে লেট মি গো, আপনি এখানে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন, শত শত না, হাজার হাজার। কিভাবে? লেট মি গো, আপনি বলতে পারেন লেট মি ইট, আমাকে খেতে দাও। আমাকে খেলতে দাও, লেট মি প্লে। আমাকে ফুটবল খেলতে দাও, লেট মি প্লে ফুটবল। লেট মি প্লে ক্রিকেট। হ্যাঁ, লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। আপনার প্রচুর ঘুম পাচ্ছে, আপনি আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছেন, বলছেন আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। লেট মি স্লিপ। আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। আমাকে চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই। আমাকে টেস্ট করতে দাও। মনে করেন গোশ রান্না, মাংস রান্না করা হয়েছে, আপনি বলছেন দেখি আমি একটু চেখে দেখি, আমি একটু টেস্ট করে দেখি, আমাকে টেস্ট করতে দাও, লেট মি টেস্ট। আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আমাকে চিঠিখানা লিখতে দাও, লেট মি রাইট দ্য লেটার। তাহলে এগুলো কিসের ব্যবহার বলেন? লেটের একটা ব্যবহার। কিসের ব্যবহার করেছি? লেটের একটা ব্যবহার। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পারবো যদি আমরা চেষ্টা করি। আমাদেরকে খুব ভালোভাবে, তবে এই রুলগুলো থেকে দেখেন পারলে কি করবেন, এই লেট মি, এই গো, টেল, ফিনিশ, ট্রাই, এগুলো বাদে আপনি নতুন নতুন ভার্ব ব্যবহার করবেন, করে বাক্য রচনা করবেন। আর নতুন নতুন ভার্ব, অত নতুন ভার্ব কোথায় পাবেন? তার জন্য তো আমি দেখিয়েছি, এই শীটটা আমি দিব, এখানে কয়েকশো ভার্ব রয়েছে। এই কয়েকশত ভার্বের থেকে যে ভার্বটি আপনার মনে পছন্দ হয় সেইগুলা দিয়ে আপনি বাক্য করবেন। লেট মি সিং, এখানে সিং নেই, আপনি এটা করবেন লেট মি সিং, আমাকে গাইতে দাও। আমাকে একটা গান গাইতে দাও, লেট মি সিং এ সং, লেট মি সিং এ সং। এরপর দেখেন লেট আস, কি বলছে? এই যে এখানে একটু পড়বেন, সুমাইয়া আপা পড়বেন, লেটস বা লেটাস এর ব্যবহার দিয়ে বাক্য তৈরি। লেটস ব্যবহার করে বাক্য তৈরি। লেট আস এর সংক্ষিপ্ত রূপ লেটস। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো একটি কাজ আমি নিজেও করব, সাথে অন্যকেও কাজটি করার জন্য অনুরোধ করছি। চলো বই পড়ি, চলো ক্রিকেট খেলি, টিভি দেখি। এখানে নিজেও করবো এবং সাথে আরেকজনকেও করতে লাগে, এটা রূপ। এখানে যে তিনটি বাক্য রয়েছে প্রত্যেকটি বাক্য দ্বারা প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ এখানে যে কাজগুলো রয়েছে তা আমিও করব, সাথে অন্যকেও করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। বাক্যের জন্য বাক্য শুরুতে লেটস, বাক্যের শুরুতে লেটস, তারপর মূল ভার্ব বসে। হ্যাঁ, এই যে দেখেন লেটস প্লাস মূল ভার্ব, লেটস প্লাস মূল ভার্ব, লেটস। যেমন চলো বই পড়ি, এই লেটস কে, এটা কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ। এই লেটস কে বলা হচ্ছে লেটাস। লেটস কে কি বলা হচ্ছে? লেটাস। হ্যাঁ, এই লেটস সংক্ষেপে না বলে যদি আপনি বড় করে বলেন তাহলে এমনটি বুঝায় চলো বই পড়ি, লেটাস। তা না বলে আমরা বলছি লেটস রিড বুক। তাহলে আপা একটু পড়ে ফেলেন, চলো বই পড়ি। চলো বই পড়ি, লেটস বুক।
চলো বই না পড়ি, লেটস নট রিড বুক। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ। চলো ইংরেজি না শিখি, লেটস নট লার্ন ইংলিশ। চলো ক্রিকেট খেলি, লেটস প্লে ক্রিকেট। চলো ক্রিকেট না খেলি, লেটস নট প্লে ক্রিকেট। চলো টিভি দেখি, লেটস ওয়াচ টিভি। চলো টিভি না দেখি, লেটস নট ওয়াচ টিভি। চলো একটি পিকনিক আয়োজন করি, লেটস অ্যারেঞ্জ এ পিকনিক। চলো ব্যায়াম করি, লেটস টেক এক্সারসাইজ। চলো ব্যায়াম না করি, লেটস নট টেক এক্সারসাইজ। হ্যাঁ, তাহলে কি বলতে হবে? লেটস নট টেক এক্সারসাইজ, চলো ব্যায়াম না করি। তাহলে একটা জায়গায় হচ্ছে লেট দিয়েছি, আরেকটা জায়গায় আমরা লেট নট দিয়েছি। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবো। চলো বই পড়ি, লেটস রিড বুক। আর চলো বই না পড়ি বা চলো বই পড়বো না বা চলো বই পড়ি না, তাহলে লেটস নট, এই লেটস এর পরে কিন্তু নট দিতে হবে। অনেকে কি করে, লেটস রিড নট বুক, এটা বলা যাবে না। লেটাস এর পরে বা লেটস এর পরে নট দিতে হবে। আপনারা এইগুলো আমার ক্লাস শেষে আর একবার একটু দেখবেন, দেখার পরে দেখবেন আর কখনো ব্রেন থেকে মুছে যাবে না, এগুলো স্থায়ীভাবে থেকে যাবে, একবারে কিন্তু ক্লিয়ার হয় না। হ্যাঁ, তো এইটা কিন্তু 2-3 বার একটু পড়বেন। এরপর দেখেন শুড, হ্যাঁ 2-3 বার দেখলে আপা এগুলো মনে থাকবেই থাকবে, শিওর। আচ্ছা, এরপর দেখেন বলছে যে তখন আর কি মনে থাকবে। হ্যাঁ, একটা জিনিস দেখেন, আপনারা খেয়াল করেছেন কিনা, আমি গ্রামের সন্তান, আমি দেখেছি যখন কৃষকরা লাঙল চাষ করে তখন একবার চাষ করলে জমিটা কিন্তু ভালোভাবে চাষ করা হয় না। ওইটা যখন পুনরায় দ্বিতীয়বার চাষ করে তখন কিন্তু ওই জমিটা বেশি মানে ফসল বোনার জন্য, ফসল বপনের জন্য উপযুক্ত হয়। দেখবেন আমরা সারা বছর পড়ে রেখে দেই, পরীক্ষার সময় কিন্তু আরেকবার রিভাইজ দেই, রিভিশন করি। কেন করি? দ্বিতীয়বার পড়লে আমাদের বেশি মনে থাকে, তখন কিন্তু আমরা পরীক্ষার হলে সেটা লিখতে পারি। কোনো কাজ করা উচিত এমন অর্থ বোঝাতে সাবজেক্টের পরে শুড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? শুড। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস শুড প্লাস মূল ভার্ব, সাবজেক্ট প্লাস শুড প্লাস মূল ভার্ব। যেমন দেখেন, আই মানে আমি, আই মানে আমি, ইউ মানে তুমি, আই শুড, এখান থেকে একটা ভার্ব নিবেন রিড। আর এই বাক্যগুলো কখনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্স করা যায় না। শুড এর কোনো এখানে ফিউচার ওইভাবে হবে না, তবে অন্যভাবে করা যায়, শুড হ্যাভ বিন। কিন্তু এখানে শুড মানে হচ্ছে, এই শুডটা হচ্ছে একটা মডাল ভার্ব, আর এই শুড এর অর্থ হচ্ছে উচিত। শুড এর অর্থ হচ্ছে উচিত। যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। আই শুড কুক, আমার রান্না করা উচিত। তাহলে সুমাইয়া আপা এগুলো আরেকটু পড়ে ফেলেন, তারপর আমরা মোমেনা আপার কাছে আসবো। আমার পড়া উচিত, আই শুড রিড। শুড রিড, আমার পড়া উচিত, আমার লেখা উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত, আমার শেখা উচিত। আই শুড লার্ন, তোমার চেষ্টা করা উচিত। ইউ শুড ট্রাই, আমাদের পড়াশোনা করা উচিত। উই শুড স্টাডি, তাদের বলা উচিত। দে শুড টেল, তার তৈরি করা উচিত। উই শুড মেক, টুলুর চিন্তা করা উচিত। টুলু শুড থিঙ্ক, দীপুর কথা বলা উচিত। দীপু শুড স্পিক, আমার ভাইয়ের দেখা উচিত। মাই ব্রাদার শুড ওয়াশ, মাই ব্রাদার শুড ওয়াশ। যদি বলা হয় আমার ঢাকায় যাওয়া উচিত, I should go to Dhaka. আই শুড গো টু ঢাকা। আমার চা পান করা উচিত, I should take শুড tea. ড্রিঙ্ক টি, আই শুড ড্রিঙ্ক টি। আমার কফি পান করা উচিত, I should drink ড্রিঙ্ক coffee. কাপ কফি। তোমার যাওয়া উচিত, You should go. ইউ শুড গো। তার যাওয়া উচিত, He should go. হ্যাঁ সবাই বলুন, সমস্যা নাই। তার যাওয়া উচিত, হি শুড গো। তার আমেরিকায় যাওয়া উচিত, He should go to America. আমেরিকা। তার আমেরিকায় যাওয়া উচিত নয়, He shouldn't go to America. হি শুডেন্ট গো টু আমেরিকা। আমার লেখা উচিত, I should write. তোমার লেখা উচিত, He should write. তার লেখা উচিত, He should write. তার একটা চিঠি লেখা উচিত, He should write a letter. হি শুড রাইট এ লেটার। আমার আসা উচিত, He should come. আই শুড কাম। আমার ঘুমানো উচিত, I should sleep. আমার এখনই ঘুমানো উচিত, I should sleep right now. আই শুড স্লিপ রাইট নাও। আমার এখনই ঘুমানো উচিত। তোমার ঘুমানো উচিত, You should sleep. তোমার মায়ের সাথে ঘুমানো উচিত, You should sleep with Sleep your with mom. your mom. ইউ শুড স্লিপ উইথ ইউর মম। আমার যোগদান করা উচিত, I should join. আই শুড জয়েন।
আমার অনেক টাকা রোজগার করা উচিত। I should earn a lot of money. আই শুড আর্ন এ লট অফ মানি। আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। I should Good healthy food. good healthy food. হ্যাঁ, এখানে আপনারা বলতে পারেন আই শুড ইট না দিয়ে বলা যায় আই শুড টেক। টেক মানে এখানে নেওয়া বা খাওয়া। এই টেকটা বেশি আধুনিক ইংরেজি। আই শুড টেক ব্যালেন্সড ডায়েট, আমার সুষম খাবার খাওয়া বা পুষ্টিকর নিউট্রিশাস ফুড। নিউট্রিশাস মানে হচ্ছে পুষ্টিকর। আমার পুষ্টিকর খাবার খাওয়া উচিত। আচ্ছা, তারপর যদি বলা হয় তোমার আসা উচিত, You should come. ইউ শুড কাম। তোমার আসা উচিত নয়, You shouldn't come. তোমার কি আসা উচিত, Should you come? তোমার কি আসা উচিত নয়। Shouldn't you come? হ্যাঁ, আমার আসা উচিত। Yes, I should come. না, আমার আসা উচিত নয়। No, I shouldn't come. কেন তোমার আসা উচিত। Why should you come? হোয়াই শুড ইউ কাম, কেন তোমার আসা উচিত নয়। Why shouldn't you come? তোমার শেখা উচিত, তোমার শেখা উচিত। You should learn. তোমার ইংরেজি শেখা উচিত। You should learn English. তোমার সোহাগ স্যারের কাছ থেকে ইংরেজি শেখা উচিত। You should learn English from someone. ইয়েস, ইউ শুড লার্ন ইংলিশ ফ্রম সোহাগ স্যার। তোমার কেনা উচিত, তোমার কেনা উচিত। You should buy. তোমার একটা মোবাইল কেনা উচিত। You should buy a mobile. তোমার পরিষ্কার করা উচিত। You should clean. তোমার রান্না করা উচিত। You should cook. ইউ শুড কুক, তোমার ভাত রান্না করা উচিত। You should cook rice. ইউ শুড কুক রাইস। তাহলে দেখেছেন শুড এর ব্যবহার দিয়ে কতগুলো করা যায়। এখন এখানে তাজ ভাইয়া যদি প্রশ্ন করে যে স্যার শুড মানে তো উচিত, কিন্তু যদি বলা হয় উচিত ছিল, তখন কি হবে। যেমন একটা বাক্য বলি, আমার যাওয়ার উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, আমার তাকে বিয়ে করা উচিত ছিল। অর্থাৎ এই বাক্যগুলো শুড হ্যাভ দিয়ে করবেন। কি দিয়ে করতে হবে বলেন, শুড হ্যাভ। আর যখন শুড হ্যাভ দিবেন তখন শুড হ্যাভ এর পরে আমরা জানি হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপরে সর্বদা ভার্বের ভি থ্রি বসে। এরপরে ভার্বের ভি থ্রি বসে। ভি থ্রি কোন অংশ আমি একটু আগে দেখিয়েছি। এই যে দেখেন ভি থ্রি হচ্ছে, হ্যাঁ, ভার্বের থ্রি অংশ। এই যে এইগুলোকে বলে ভার্বের থ্রি অংশ। পাস্ট পার্টিসিপল, যেমন ড্রাইভ, হ্যাঁ ড্রাইভ থেকে এসেছে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। হ্যাঁ, ড্রাইভ মানে হচ্ছে চালানো, আর ড্রাইভ থেকে এসেছে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, অর্থাৎ চালিয়েছে বা চালানো হইয়াছে, এমন ক্ষেত্রে বুঝালে ড্রিভেন হয়। যেমন যদি বলা হয় আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। Should have gone. হ্যাঁ, গো বলা যাবে না, গো এর ভি থ্রি দিতে হবে। কেন দিবেন, কারণ এই যে শুড হ্যাভ, হ্যাজ, হ্যাজ বা হ্যাভ অথবা হ্যাড, এইচ এ ডি, হ্যাড, এই তিনটার কোনো একটা যদি জীবনে কখনো দেখেন এবং এর পরে যদি ভার্ব বসাতে হয়, চোখ বন্ধ করে কারো কথা শুনবেন না, ভার্বের ভি থ্রি দিতে হবে। যেমন আমি ভাত খাইয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, কি হবে তাজ ভাইয়া বলেন। আই হ্যাভ, I should. না, আমি ভাত খাইয়েছি, আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু এই যে শুড হ্যাভ দিয়ে যদি বলি আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন। তোমার যাওয়া উচিত ছিল, You should have gone. ইউ শুড হ্যাভ গন। তার যাওয়া উচিত ছিল, Should have gone. আমার সাহায্য করা উচিত ছিল, Should have. ইয়েস, আই শুড হ্যাভ হেল্পড। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় আমার মোবাইলটা কেনা উচিত ছিল, Mobile. The mobile. আই শুড হ্যাভ বট দ্য মোবাইল, আমার মোবাইলটা কেনা উচিত ছিল। আমার ঢাকায় যাওয়া উচিত ছিল, Gone to Dhaka. আই শুড হ্যাভ গন টু ঢাকা। আমার গতকাল ঢাকায় যাওয়া উচিত ছিল, Should have gone to Gone to Dhaka yesterday. ইয়েস্টারডে। আচ্ছা, এরপর যদি বলা হয় শুধু হ্যাভ দিয়ে বা হ্যাজ দিয়ে করা হয়, হ্যাভ টু বা হ্যাজ টু, মনে রাখবেন হ্যাভ টু বা হ্যাজ টু। জাস্ট ওয়েট, একটা ফোন এসেছে, 1 মিনিট একটু ওয়েট করেন। হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে এই বাক্যটা আমি দেখাবো। জাস্ট ওয়েট একটু। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, ও আচ্ছা, আমি একটু পরে ফোন দিচ্ছি, আমি পড়াচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আমি পড়াচ্ছি।
আচ্ছা, তো এই যে বাক্যটা আমি বলছিলাম, এখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে কয়েকটা বাক্য শিখবো। হ্যাভ টু বা হ্যাজ টু, যেমন আই হ্যাভ টু গো, আমাকে, মানে এখানে জোর প্রয়োগ করা বোঝাচ্ছে আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। কিন্তু যদি বলা হয় আমাকে যেতে হয় বা করতে হয় বা খেতে হয়, তখন এম টু ইজ টু আর টু বসাতে হয়। এম টু ইজ টু আর টু। যেমন আমাকে আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, কি হবে? আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট। আচ্ছা, এগুলো আমি একটু পার্সোনালি ধরি, দেখি। প্রথমে মোমেনা আপার কাছে আসবো। আপা, এই সহজ বাক্যগুলো আপনি কয়েকটা বাক্য আমার সঙ্গে বলবেন। বলুন তো, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, কি হবে বলেন? আই এম টু গো। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। তোমাকে যেতে হয়, ইউ, ইউ এম টু গো। আপা ইউ এর পরে অ্যাম হয় না, ইউ আর টু গো। কি দিতে হবে? ইউ ইউ আর টু আর গো। ইউ টু আর টু গো। গো, হ্যাঁ। আচ্ছা, আর তোমাকে টু যেতে গো। হয়, ইউ আর টু গো। যদি বলা হয় তাদেরকে যেতে হয়, দে আর টু গো, কি হবে বলেন? দে আর দে টু গো, তাদেরকে গো। যেতে হয়। আমাকে পরিষ্কার করতে হয়, কি হবে? আই অ্যাম টু ক্লিন। আই অ্যাম আই টু এম ক্লিন, আমাকে পরিষ্কার করতে হয়। আমাকে ভাত রান্না করতে হয়, আই অ্যাম টু কুক রাইস। এম কুক রাইট। কুক রাইস। আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আই অ্যাম টু, এভরিডে। ইয়েস, আই অ্যাম টু গো টু অফিস এভরিডে। কি হবে বলুন? আই অ্যাম টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। আমাকে সাহায্য করতে হয়, আই অ্যাম টু হেল্প, কি হবে বলেন? আচ্ছা, যদি বলা হয় তোমাকে ভাত খেতে হয়, তখন কি হবে? ইউ আর টু ইট রাইস। ইউ আর টু ইট রাইস। মানে এই পরিবর্তনটা আপনাকে একটু বুঝতে হবে যে সাবজেক্ট আই হলে অ্যাম হবে, ইউ হলে ইউ এর পরে অ্যাম বসে না, ইউ এর পরে ইউ আর হবে, আর পাস্ট টেন্স হলে ইউ আর হবে। সুমাইয়া আপা একটু বলবেন, এখানে আপনি বলবেন যে আমাকে যেতেই হবে, খেতেই হবে হ্যাভ টু দিয়ে। যেমন আমাকে যেতেই হবে, কি হবে? আই হ্যাভ টু গো। I have to go. তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে। Have to go. তাকে যেতেই হবে, Have to. হি হ্যাজ He টু has গো। হি হ্যাজ টু গো, হ্যাঁ। আচ্ছা, আমাকে ইংরেজি শিখতেই হবে, to learn English. আমাকে 3 মাসের ভিতরে ইংরেজি শিখতেই হবে। Have to learn English 3 মাসের মধ্যে in 3 months. ইয়েস, উইদিন 3 মান্থস। কি বলবো আপা? উইদিন 3 মান্থস। তোমাকে রান্না করতেই হবে, Have to cook. ইউ হ্যাভ টু কুক, এই পর্যন্ত। যদি বলা হয় তোমাকে ভাত রান্না করতে হবে বা করতেই হবে, ইউ হ্যাভ টু কুক রাইস। ইউ হ্যাভ টু কুক রাইস। তাকে তাকে শুরু করতেই হবে, He has to start. হি হ্যাজ টু স্টার্ট। আচ্ছা, যদি বলা হয় আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল, তখন হ্যাভ টু বা হ্যাজ টু এর বদলে আপনাকে হ্যাড টু দিতে হবে। কি দিতে হবে বলেন? হ্যাড টু। হ্যাঁ, হ্যাঁ, আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ। আচ্ছা, যদি বলা হয় আমাকে যেতেই হয়েছিল, Have to গো। go to. আই হ্যাড টু গো, আমাকে যেতেই হয়েছিল। আমাকে খেলতেই হয়েছিল, Have to play. আমাকে ফুটবল খেলতেই হয়েছিল, I had to play football. আমাকে আমার বন্ধুদের সাথে ফুটবল খেলতেই হয়েছিল, I had to play football with my friends. আই হ্যাড টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, এরপর যদি বলা হয় আমাকে যেতে হয়েছিল সাধারণভাবে, তখন আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়, আর আমাকে যেতে হয়েছিল তখন হবে আই অস টু গো। কি হবে বলেন? I was to go. আই অস টু গো, হ্যাঁ। আচ্ছা, আমাকে আসতে হয়েছিল, আমাকে আসতে হয়েছিল I was to come. আমাকে সাহায্য করতে হয়েছিল, I was to help. আমাকে লিখতে হয়েছিল, I was to write. আমাকে শিখতে হয়েছিল, I was to learn. তোমাকে যেতে হয়েছিল, You were to go. তোমাকে আসতে হয়েছিল, You were to come. তোমাকে চিঠিখানা লিখতে হয়েছিল, You were write a letter. ইয়েস, ইউ ওয়্যার টু রাইট এ লেটার বা রাইট দা লেটার। আচ্ছা, এরপর একটা বলেন, অবশ্যই যখন করব বা যাব। যেমন আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, কি হবে? আমি অবশ্যই লিখবো,
Must write. আমি অবশ্যই পান করব। I must drink. আমি অবশ্যই দুধ পান করব। I must drink milk. তুমি অবশ্যই যাবে। সে অবশ্যই যাবে। আমি অবশ্যই ইংরেজি শিখব। Must learn English. আমি অবশ্যই প্রসেন স্যারের কাছ থেকে ইংরেজি শিখব। Must learn English from professor. থ্যাংক ইউ। ফ্রম দিতে হবে, ফ্রম মানে থেকে। তুমি অবশ্যই সাহায্য করবে। Must. সে অবশ্যই সাহায্য করবে। He হুম। must. হি মাস্ট হেল্প। আমি অবশ্যই খাবো। I must eat. আমি অবশ্যই খাবারটি খাবো। Must eat food. আমি অবশ্যই দুবাই যাব। Must go to Dubai. আমি আগামী বছর অবশ্যই দুবাই যাব। Must go to Dubai next year. নেক্সট ইয়ার। তাহলে দেখেন এই বাক্যগুলো আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে যে প্রতিটা বাক্য যেন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়্যার টু, এইগুলো দিয়ে দৈনন্দিন জীবনে আমরা কথা বলি। যেমন এরপরে তাজ ভাই একটা বলবেন, আমি অবশ্যই গিয়েছিলাম, তখন হবে আই মাস্ট হ্যাভ গন। কি হবে বলেন? আই মাস্ট হ্যাভ গন। হ্যাঁ, আমি অবশ্যই গিয়েছিলাম। আচ্ছা, তাজ ভাইয়া কি শুনতে পারছেন? যদি না হয় তাহলে সুমাইয়া আপা আরো বলবেন। আর মোমেনা আপা। হ্যাঁ, আমি বন্ধ করে রেখেছিলাম, আমি কথা বলছিলাম, শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, আপনার মিউট করা ছিল। হ্যাঁ, তো আপনি বলবেন যে আমি অবশ্যই গিয়েছিলাম, আমি অবশ্যই খেয়েছিলাম। হ্যাঁ, I must have gone, I Yes. must have eaten. হ্যাঁ, আই মাস্ট হ্যাভ ইটেন। সে অবশ্যই গিয়েছিল, হি মাস্ট হ্যাভ গন। Must have. আমি অবশ্যই সাহায্য করেছিলাম, I must have helped. আই মাস্ট হ্যাভ হেল্প। আমি অবশ্যই জানিয়েছিলাম, I must have knew. না, হ্যাঁ ইনফর্মড, ইনফর্মড হবে, ইনফর্মড। হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় নিড টু দিয়ে বলবেন নিড টু। যেমন আমার শেখা দরকার, আই নিড টু লার্ন। কি হবে? learn. আমার ইংরেজি শেখা দরকার, আমার ইংরেজি শেখা দরকার। You learn English. তোমার ইংরেজি তোমার ইংরেজি শেখা দরকার, You need to learn English. তার ইংরেজি শেখা দরকার। He need to learn English. আমার যাওয়া দরকার, I need to go. তোমার যাওয়া দরকার। You need to go. তার যাওয়া দরকার। He need to go. আমার একটি গাড়ি কেনা দরকার, I need to buy a car. আমার একটা মোবাইল কেনা দরকার। I need to buy a mobile. আমার ঘুমানো দরকার। I need to sleep. মনে করেন আপনি আপনার অফিসে কাজ করতে করতে ক্লান্ত, আপনার মনে মনে আপনার বিবেক আপনাকে বলছে যে আমি আজ কয়েকটা দিন ঘুমাতে পারছি না, তো আমার এখন ঘুমানো দরকার, আমার এখন বিশ্রাম নেওয়া দরকার, আমার এখন থেকে পুষ্টিকর খাবার খাওয়া দরকার। এইগুলো নিড টু দিয়ে করতে হয়। কি দিয়ে করবেন বলেন? নিড টু। হ্যাঁ, যেমন তোমার ঘুমানো দরকার, ইউ নিড টু স্লিপ। তার ঘুমানো দরকার, হি নিড টু স্লিপ। আচ্ছা, যদি বলা হয় আমার যাওয়া দরকার ছিল, তখন হবে আই নিডেড। কি হবে বলেন? যেমন আমার যাওয়া দরকার ছিল, কি হবে? আই নিডেড টু গো। I needed to go. তোমার যাওয়া দরকার ছিল, You needed to go. তোমার দিল্লি যাওয়ার দরকার ছিল, Needed to go to Delhi. তার যাওয়ার দরকার ছিল। He needed to go. আমার কেনা দরকার ছিল, Needed to buy. তোমার কেনা দরকার ছিল, He needed to buy. তার কেনা দরকার ছিল। Needed to buy. আমার আবেদন করার দরকার ছিল, Needed to. আই নিডেড টু অ্যাপ্লাই, আই নিডেড টু অ্যাপ্লাই। আচ্ছা, Needed to apply. তোমার আবেদন করার দরকার ছিল, He needed to apply. আমার একটা কলম দরকার ছিল, I needed to. আই নিডেড এ পেন, আই নিডেড এ পেন। তোমার একটা কলম দরকার ছিল, তোমার একটা কলম দরকার ছিল। হুম। He needed a pen. আমার একজন বন্ধু দরকার ছিল, I needed a friend. আমার একটা বই দরকার ছিল, Needed a book. তোমার একটা বই দরকার ছিল। He needed a book. আমার একটা বাড়ি কেনার দরকার ছিল। Needed buy a house. এরপর একটা বাক্য করবেন, সাবজেক্টের পরে ফিল লাইক দিতে হবে। সাবজেক্টের পরে ফিল লাইক কি হবে? সাবজেক্টের পরে ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি।
সাবজেক্টের পরে ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি। যেমন হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। আমার পড়তে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে। যেমন আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। আমার পার্কে যেতে ইচ্ছা করছে। আচ্ছা, এই 5টা রুল তাহলে। থ্যাংক ইউ সুমাই আপা, যেহেতু মনে করিয়ে দিয়েছে, আমি ওই রুলগুলো থেকে আপনাদেরকে আজকে আরেকটু পড়া দিয়ে দেই। ওই রুলগুলো আমি আবারও চলে যাচ্ছি, ওইখান থেকে একটু দেখাই দেই। জাস্ট ওয়েট এ বিট। হ্যাঁ, খুব ভালো। এই রুলগুলো দেখবেন, কথা বলতে গেলে এই রুলগুলো খুবই প্রয়োজন। আচ্ছা, সমস্যা নেই। দেখেন এই রুলগুলো, এই যে আই উইশ আই কুড, আই ফিল লাইক, এই যে আই ফিল লাইক, হ্যাঁ বলছে আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। সুমাই আপা বলেন তো, আমার দই খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং ইয়োগার্ট। থ্যাংক ইউ। আমার আহ, ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার দৌড়াতে ইচ্ছা করছে, রানিং। আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে, স্লিপিং। আমার বিশ্রাম নিতে ইচ্ছা করছে, হ্যাঁ টেকিং রেস্ট। আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং ফুটবল। তাহলে এইগুলা হচ্ছে ফিল লাইক এর স্ট্রাকচার। আমি 5টা পড়িয়ে দিয়েছিলাম আর 5টা আপনাদের পড়া ছিল। যেমন ইউজ টু, অতীতকালে কোনো কিছু করতাম, যেতাম, খেতাম, এমনটি বুঝালে ইউজ টু ব্যবহার করতে হয়। যেমন আমি কানাডায় বাস করতাম, আই ইউজ টু লিভ ইন কানাডা। কি হবে? আই ইউজ টু লিভ ইন কানাডা। দেখছেন, আমি কানাডায় বাস করতাম। মনে করেন আপনি বাংলাদেশে চলে এসেছেন, এখন আর আপনি কানাডা বা দুবাই বা ইসে থাকেন না, আপনি বলছেন যে আমি দুবাইতে থাকতাম, আই ইউজ টু লিভ ইন দুবাই। তারপর বলছে আমি শাকসবজি পছন্দ করতাম, এখন কিন্তু আপনি আর করেন না। এক্ষেত্রে কি করতে হবে? আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি পবিত্র কোরআন কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইট দ্য হোলি কুরআন। হুম। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে সাপোজ টু, হওয়ার কথা, যাওয়ার কথা। এটা কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করি, সাপোজ টু। হ্যাঁ, যেমন দেখেন, আমার তার সঙ্গে দেখা করার কথা, আই অ্যাম সাপোজ টু মিট উইথ হিম। তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ ওয়ার। যেহেতু ছিল, তাহলে পাস্ট টেন্সে অজয়ার বসে, কি হবে? ইউ ওয়ার সাপোজ টু কল মি। তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা, ইউ ওয়ার বা ইউ আর সাপোজ টু মেইনটেইন দিস সিক্রেট। হ্যাঁ, তোমার কিভাবে কাজটি করার কথা, হাউ আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তোমার কতবার কাজটি করার কথা, হাউ অফেন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তোমার কি গতকাল কাজ। থ্যাংক ইউ। এখানে যে টেন্স সেই টেন্সের স্ট্রাকচার, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, আর প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর। আচ্ছা, আমি 10 নাম্বারের পরের থেকে একটু দেখাই, 9, 10। এই 65টা রুল আছে এখানে, তার কম বেশি হতে পারে, এগুলো একটু আপনারা দেখবেন। যেমন দেখেন ইয়ের টু, এই ইয়ের টু এর ভিতরে কিন্তু একটা নট থাকে, এখানে আর অতিরিক্ত নট দেওয়া লাগে না। যেমন এখনো কিছু করিনি, খাইনি, যাইনি, এক্ষেত্রে ইয়ের টু বসাতে হয়, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়ের টু প্লাস ভার্বের পর এক্সটেনশন। যেমন আমি এখনো বিয়ে করিনি, আই অ্যাম ইয়েট টু ম্যারি। এখানে ইয়েট টু ম্যারি, দেখেন বিয়ে করিনি, অনেকে এইভাবে আমরা বলি আই অ্যাম নট ইয়েট টু ম্যারি। নো, এই ইয়েট এর ভিতরে একটা নট রয়েছে, এখানে আর আপনাকে এক্সট্রা কোনো নট দিতে হবে না। হ্যাঁ, দেখেন আই অ্যাম ইয়েট টু ডু দা ওয়ার্ক, আমি এখনো কাজটি করিনি। না, নট ইয়েটটা হবে না আপা, এখানে কখনোই নট হবে না। এখানে কিন্তু এই যে অ্যাম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস, এই যে, না না না, এই যে দেখেন অনেকে বলে যে, আমি মনে করেন আপনাকে বলছি যে আপা, আপনি কি কখনো মিথ্যা কথা বলেন, আপনি বলছেন নো নেভার। এই কথাটা, নো নেভার কথাটা কিন্তু চরম ভুল। নো মানে না, আবার নেভার কথাটার ভিতরেও কিন্তু একটা নট রয়েছে। অর্থাৎ এখানে নো নেভার বলা যাবে না, বলতে হবে নেভার। বলতে হবে কি? নেভার। ভুল বলে, অবশ্যই ভুল বলে। যেমন মনে করেন তাজ ভাইয়া বাড়িতে এসেছে, আমি বললাম যে আপনি কখন এসেছেন, আপনি বললেন আমি এই মাত্র এসেছি। এই কথাটা কিন্তু চরম ভুল। এই মাত্র বাংলা ব্যাকরণগতভাবে ভুল। বলতে হবে আমি মাত্র এসেছি বা মাত্র এলাম, অথবা বলতে হবে আমি এই এসেছি, এই এসেছি। এই এবং মাত্র, এই দুইটা কিন্তু নেগেটিভ, একসঙ্গে বলা যায় না। আমরা অনেকে ছোটবেলা, আমিও বলতাম যে আমার মা ডাকছে, বলছে কি তুমি কি ভাত খাবে, আমি বললাম নো নেভার। তাহলে এইটা বলা যাবে না, বলতে হবে নো অথবা নেভার। হ্যাঁ, তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি এখনো নামাজ পড়িনি, এখনো না, তাহলে বলবেন ইয়েট টু বা নট টু।
নট ট্রু বা ইয়েট ট্রু, হ্যাঁ, নট ইয়েট ট্রু বলা যাবে না। আমি এখনো নামাজ পড়িনি, দেখেন বাক্যগুলো, আই এম নট ইয়েট টু সে প্রেয়ার। এই যে আই এম নট ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো তাকে টাকা দেয়নি। আই এম ইয়েট টু গিভ হিম মানি, আই এম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই এম ইয়েট টু রিচ দ্য মার্কেট। আই এম ইয়েট টু, এই দেখেন নট ইয়েট টু বলা যাবে না, আই এম ইয়েট টু রিচ দ্য মার্কেট। আমি এখনো হ্যাঁ, এখানে নট আসবে না, এর ভিতরে নট আছে। ওই যেমন এই বাক্যটা দেখেন, এই যে বলতে বলতেই চোখের সামনে চলে এসেছে হার্ডলি। এই হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ বা প্রায়ই না, হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ বা প্রায়ই না। যেমন আমি খুবই কম চা খাই, অর্থাৎ চা খাই না বললে চলে, এই হার্ডলির ভিতরে কিন্তু একটা নট রয়েছে। খুবই কম চা খাই তার মানে কি, আমি চা তেমন খাই না। এই যে দেখেন আই হার্ডলি টেক টি, কি হবে, আই হার্ডলি টেক টি, আমি খুবই কম চা খাই। ইউ হার্ডলি লাভ মি, তুমি আমাকে খুবই কম ভালোবাসো, সেক্ষেত্রে হার্ডলি দিলে আর এখানে নট দেওয়ার প্রয়োজন হয় না। এরপর দেখেন লাইকলি টু, সম্ভাবনা। যেমন আকাশে প্রচুর মেঘ করেছে, আপনি কাউকে বলছেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস, কি হবে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। তাহলে এইখান থেকে আপনারা এই 10 থেকে 20তম, মানে 10 থেকে 20 পর্যন্ত এই রুলগুলো একটু পড়বেন। আগামী ক্লাসে সুমাইয়া আপা যেভাবে আমাকে মনে করিয়ে দিয়েছে, মনে করিয়ে দেবেন, এইখান থেকে আমি আপনাদের রুলগুলো ধরবো। আর এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা কাইন্ডলি পড়বেন এগুলো। হ্যাঁ, এখানে আপনারা মাত্র 2টা বা 3টা বা 4টা রুল পড়বেন। এই যে দেখেন, পড়ার কোনো দরকার নেই, খাওয়ার কোনো দরকার নেই, একটা রুল। হ্যাঁ, তারপরে এই যে হট টু, এগুলো তো আমি দেখিয়েছি, এইটা পড়বেন। এই যে এইটা আপনারা অনেকেই, হ্যাঁ, এটা আমরা অনেকেই জানি না। এই যে অ্যাবাউট টু কিভাবে গঠন করবেন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাবাউট টু প্লাস মূল ভার্ব। যেমন দেখেন, আমি প্রায় পৌঁছে গেছি, আই অ্যাম অ্যাবাউট টু রিচ। আমি প্রায় শিখে ফেলেছি, আই অ্যাম অ্যাবাউট টু লার্ন। আমি প্রায় শেষ করে ফেলেছি, আই অ্যাম অ্যাবাউট টু ফিনিশ। আমি প্রায় পাস করে ফেলেছি, আই অ্যাম অ্যাবাউট টু পাস, আই অ্যাম অ্যাবাউট টু পাস। এই রুলগুলো আমাদের প্রতিদিন দরকার। যেমন আমি সুমাইয়া আপাকে ফোন করলাম যে আপা, আপনি তো আপনার ছেলেকে স্কুলে এগিয়ে আনতে গিয়েছিলেন, আপনি কি বাসায় পৌঁছিয়েছেন? আপা আমাকে বললো যে স্যার, আমি প্রায় বাসার কাছে পৌঁছে গেছি। আমি তাজ ভাইয়াকে বললাম যে ভাইয়া, পড়াগুলো কি রেডি করেছেন? আপনি বলছেন যে প্রায় আমার মুখস্থ হয়ে গেছে। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে করতে হবে। তুমি প্রায় পেয়ে গেছো, আমরা প্রায় জিতে গেছি, তারা প্রায় সম্পন্ন করেছে, সে প্রায় পৌঁছে গেছে। এই বাক্যগুলো অ্যাবাউট টু দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? অ্যাবাউট টু। হ্যাঁ, তো এই রুলগুলো পড়বেন, এবং স্পোকেনের রুলগুলো দেখেন আপনাদের অনেক ডেভেলপ হচ্ছে, আরো দ্রুত ডেভেলপ হবে। এখন থেকে আমি আপনাদেরকে স্পিকিং এর আগামী ক্লাসে আরো একটা টপিকস দিব, বাংলা দেওয়া থাকবে, ইংরেজি করতে হবে, না পারলে আমি এটা দেখিয়ে দিব। তো এইভাবে প্রত্যেকদিন আমরা এগোবো। আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবার নেই, বুধবারে আবার আপনাদের, মানে বুধবার না, হ্যাঁ বুধবারে হবে না, বৃহস্পতিবারে আবার 3টায় আমি ক্লাসটা, হ্যাঁ বৃহস্পতিবারে 3টায় ক্লাসটা নিব। সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।